নিউজ 24/7 বাংলা টিভি। 15 বছর তৃণমূল শাসনের অবসানের পর রাজ্যে নতুন সরকার আসার পর বিজেপির প্রথম অঙ্গীকার যে রাজ্যে এবার আইনের শাসন নয়, চলবে শাসনের আইন। একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। তখনই সংবাদ মাধ্যমে নজর আসে এইরকম এক পুকুর ভরাটের দিকে। বেআইনি নির্মাণের খবর সোনারপুর, কলকাতা 7,149 সংলগ্ন এলাকায় শুনলে বা জানলে চমকে যাবেন। তপন কুমার মিত্রের করা এই জনস্বার্থ মামলা তৃণমূল সরকারের আমলে। প্রশ্নটা এমনই যে এখনও কেন এই বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না, এদিকে সরকার দৃষ্টিপাত করুক। তারই কিছু টুকরো ছবি তুলে ধরলাম 24x7 বাংলা টিভির পর্দায়। তপন কুমার মিত্র। নমস্কার, আমার নাম তপন কুমার মিত্র। আজকে আমি কথা বলতে চাই এই ঘোরাল অঞ্চলে প্রমোটার শ্রী বিজয় ঘোষ, উনি একটা পুকুর ভরাট করেছেন G+4 ঘোরাল রক্ষিতের মোড়ে, এবং সেই বিল্ডিংটা G+4 যেখানে তৈরি হয়েছে সেটা আমরা ছোটোকাল থেকেই দেখে এসেছি। একটা বিরাট বড় পুকুর, তার সামনে রেশন দোকান ছিল, কিন্তু এই পুকুরটার প্রশাসনিক সহযোগিতা, রাজ্য তৃণমূল কংগ্রেসের কিছু লোকের সহযোগিতা, যারা আঞ্চলিক কাউন্সিলর, চেয়ারম্যান এবং এমএলএ, এদেরকে জানানো সত্ত্বেও তাদেরই সহযোগিতায় এই পুকুরটা উনি 2016 সালে থার্মাল পাওয়ারের ছাই দিয়ে ভরাট করেছেন। এক রাত্রে 90খানা ডাম্পার দিয়ে ভর্তি করেছেন। এলাকার সমস্ত লোক জানেন, এলাকার অধিবাসীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি। তার কারণ, যে প্রতিবাদ করে কিছু হবে না, কেননা যেখানে থানা, পৌরসভা, এমএলএ, লোকাল কাউন্সিলর সমস্ত সব কিছু দেখেও বর্তমান যে কাউন্সিলর আছেন তিনি চোখে কালো চশমা, মুখে স্যালোটেপ লাগিয়ে শুধু যাতায়াত করছেন, কিন্তু এই ব্যাপারে কোনো কর্ণপাত করছেন না। আর এই যে 2016 ঘটনা আপনি বলছেন, তখন যেই কাউন্সিলরের কথা আপনি বলছেন, কে ছিলেন কাউন্সিলর বা কে ছিলেন চেয়ারম্যান? এই যে বলছি, এই জমিটা উনি 2010 সালে কিনেছেন মাত্র 9 লাখ টাকায়, এবং পরবর্তীকালে 2016 সালে যখন ভরাট করেন তখন কাউন্সিলর ছিলেন দীপা ঘোষ। পরবর্তীকালে যখন আবার 2024-এ এই বিল্ডিংটা তৈরি করা হয়, তখন বর্তমান রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন বিশ্বজিৎ দে। তিনি সমস্ত ঘটনাটাই নিজে জানেন, এবং উনি এই জমির তখন শাসকে কে ছিলেন, কোন দল ছিলেন? যদি শাসকে যে দল ছিলেন তৃণমূল দলের কাউন্সিলর ছিলেন, তৃণমূল দলের চেয়ারম্যান, তৃণমূল দলের এমএলএ। চেয়ারম্যানের নামটা কি ছিল? কার চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যানের নাম হচ্ছেন পল্লব দাশগুপ্ত, এমএলএর নাম হচ্ছে ফিরদৌসী বেগম, এবং এই 34 নম্বরের বর্তমান ওয়ার্ডের কাউন্সিলরের নাম হচ্ছে বিশ্বজিৎ দে। এরা সমস্ত কিছুই জানতেন, এবং এই পুরোটা যখন আমি এই সমস্ত প্রতিবাদ করার পরেও যখন কোনো রকম সুরাহা পেলাম না, তখন আমরা যারা বিক্ষুব্ধ তৃণমূল কর্মী এবং আঞ্চলিক কিছু লোক, এদের সহযোগিতা নিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি, জনস্বার্থ মামলা 3। তার কারণ হচ্ছে, যে থার্মাল পাওয়ারের ছাই দিয়ে এই বিল্ডিংটা প্রমোটার তৈরি করছে, এই বিল্ডিংয়ের কোনো স্থায়িত্ব নেই। যে কোনো সময়, যে কোনো দিন ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগের কোনো কারণে এই বিল্ডিং হয় বসে যাবে, নয়তো ভেঙে পড়বে। দুটো কারণ থাকছে। সুতরাং এই জমির যারা মালিক ছিলেন, যিনি বিক্রি করেছেন, তিনি জমিতে উল্লেখই করেছিলেন যে এটা পুকুর, ডোবা, বাগান, শালি সমস্ত কিছু বহাল আছে। সেই অবস্থায় জমিটা 2022 সালের 26শে সেপ্টেম্বর রাজপুর সোনারপুর পৌরসভা অনুমোদন দেয় পল্লব দাশগুপ্ত। এই মতো অবস্থায় আমরা হাইকোর্টে মামলা করি।
হাইকোর্টে মামলা করার পর হেয়ারিং লিস্টে এই মামলাটা ওঠে এবং সেই মামলায় যেহেতু ডোবার কাগজপত্র আমার যে অ্যাডভোকেট ছিলেন দিলীপ কুমার সামন্ত, তার হার্ট অপারেশন হওয়াতে উনি পুরো কাগজটা যে মানে পুকুরের কাগজটা উনি শো করতে পারেননি, বাকিটা সবই শো করেছিলেন। তখন জজ সাহেব উনি বলেছিলেন যে আমি ডোবার কাগজপত্র পেলে এটা আমি আবার নতুন করে দেখব। তাই উনি যখন সুস্থ হয়ে এসছেন তারপরে উনি আবার কি করলেন, ওইটা রিভিউ মামলা হিসাবে লিস্টে রান করছে এখন বর্তমানে। অর্থাৎ এখন সেই কাগজপত্রগুলো সব আবার প্রডিউস করে রিভিউতে নিয়ে যাওয়া হয়েছে এবং রিভিউ মামলাটা যে কোনো দিন যে কোনো সময় আবার ইমপ্লিমেন্ট হতে পারে। আমরা সেই অবস্থায় দাঁড়িয়ে আছি, কিন্তু এই ব্যাপারটায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও সমস্ত ডিপার্টমেন্ট আপনি আরেকটা কাগজ দেখালেন শুভেন্দুবাবু আমাদের যে নতুন যে সিএম হয়েছে তাকেও দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, তার কারণ তৃণমূল দলের সরকারের নোটিশ ছিল কোনো পুকুর ভরাট করা যাবে না, কোনো ডোবার ভরাট করা যাবে না। সেই যেখানে আমার সরকার আমার দল যখন পুকুর ভরাটের বিরুদ্ধে, তখন লোকাল কাউন্সিলর, লোকাল পৌরসভার চেয়ারম্যান, লোকাল এমএলএ তারা কোনো রকমের এই ব্যাপারে কোনো নজর দিচ্ছিলেন না, উল্টা আরও পাশ কাটিয়ে যাচ্ছিলেন। তখন আমার বিরুদ্ধে কোনো অসুবিধা হয়নি এবং প্রমোটার সে আজ অব্দি আমার বিরুদ্ধে কোনো মামলা করেননি এবং পৌরসভাও আজ পর্যন্ত আমাকে কোনো রকমের চিঠি দিয়ে ডাকেননি। অথচ চেয়ারম্যানের সঙ্গে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ আমি তাকে চিনি, উনি ভালো লোক, কিন্তু জানি না কী কারণে উনি ডাকছেন না, বা যে জমির প্রমোটার বিল্ডিংটা তৈরি করছেন তিনিও কিন্তু আমার বিরুদ্ধে কোনো রকমের মামলায় হাজির হচ্ছেন না। আপনারা কোর্টে কেস করার পরে কাজ কি স্থগিত আছে না চলছে? না, কাজ চলছিল। এই 2026 সালের 4 তারিখ যে রেজাল্টটা হলো, সেই রেজাল্টের পর থেকে টোটালি এই বিল্ডিংয়ের কাজকর্ম বন্ধ করে রেখেছে এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে উনি এখন আগে ছিলেন টিএমসির লবিতে, এখন উনি বিজেপির লবিতে যাওয়ার জন্য সেখানে টাকা পয়সা খরচা করছেন। এটা সূত্র মারফত জানতে পারছি, আমার কাছে সঠিক তথ্য নেই, কিন্তু লোকে আমার কানে এই খবরটা দেয়, আমি সেই হিসাবে বলছি। 4 তারিখের পর তো নতুন সরকার এসছে, আপনি তো হাইকোর্টে মামলা করেছেন 2025 সাল থেকে, অথচ তা সত্ত্বেও কাজ চলেছে এবং 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে কাজ স্থগিত হয়েছে। এখন 4 তারিখের পর নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে কি এই ব্যাপারটা নিয়ে কোনো আবেদন আছে আপনার? হ্যাঁ, নতুন সরকারের কাছে ডিপার্টমেন্টে আমি চিঠি পাঠাতে বলেছি, আমি খবর নিয়েছি এবং খবর নিয়ে তারা আমাকে বলেছে নতুন করে আপনি চিঠি পাঠান, আমরা চিঠিতে যথাযথ ব্যবস্থা নেব। কিন্তু সেই চিঠি পাঠাবো, আমি রেডিও করেছি, 2-1 দিনের মধ্যে চিঠি দিয়েও দেবো এবং যথারীতি আমি চাইছি যে আমি এর আগে ইটিভি তারপর অন্য অন্য চ্যানেলকে খবর দিয়েছিলাম এইটা পর্যবেক্ষণ করে তার একটা রিপোর্ট জনসমক্ষে আনার জন্য, কিন্তু পরবর্তীকালে প্রমোটারের টেলিফোন নাম্বার নিয়ে তার সঙ্গে দেখা করে সেখানে কিছু রিপোর্টার তাদেরকে পয়সা দিয়ে উনি ম্যানেজ করে এই খবরটা বাজারে কিছুতেই আউট করতে দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আমি কি করলাম, এই সমস্ত ছবি এবং প্রমোটারের যে কাহিনী এই অঞ্চলে, হ্যাঁ যে কোনো লোকের কাছে শুনতে পারেন, উনি বিরাট বড় প্রমোটার, ওনার অনেক ক্ষমতা, ওনার প্রশাসন হাতে, পার্টি হাতে, গোস্তান হাতে, উনি সেইভাবে উনি কী করছেন, সেই রিপোর্টারদের পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছেন। এই জমিটার যিনি ওনার, যিনি মালিক এই জমিটার, তিনি কেন কোনো রকম লিগাল অ্যাকশন নেননি? এটা উনি ঘর সেল করে দিয়েছে বলে নিতে পারছেন, হ্যান্ড ওভার করে বিক্রি করে দিয়েছে প্রমোটারের কাছে। হ্যাঁ, জায়গা বিক্রি করে দিয়েছে, হ্যাঁ, কিন্তু বলুন যিনি ওনার ছিলেন তিনি কেন কোনো লিগাল অ্যাকশন নিচ্ছেন না? তিনি কি করেছেন? তিনি জায়গাটা ওটা প্রথম থেকে 13 কাঠা 7 শতক জমি, এই ল্যান্ডলর্ড যে ছিলেন কেষ্ট ঘোষ, উনি মাত্র 9 লক্ষ টাকায় বিক্রি করেছেন এবং জমির দলিলটা যখন করা হয় তার কপি আমরা তুলেছি, তাতে পরিষ্কার লেখা আছে 9 কাঠা পুকুর আর বাকিটুকু বাস্তু বাগান এই অবস্থায় রয়েছে শালি। কিন্তু আমরা সাধারণত জানি বাস্তু জমি, ল্যান্ড কখনো বাস্তু না হলে বাড়ি তৈরি করা যায় না, কিন্তু এই রকম জমির চরিত্র থাকা সত্ত্বেও পৌরসভা কিভাবে অনুমোদন দিল? আমার প্রশ্ন হচ্ছে এইটা। জমি যে কোনো লোক কিনতেই পারে, পুকুর যে কোনো লোক কিনতে পারে, কিন্তু পুকুর ভরাটটা কিভাবে হবে? তাহলে প্রমোটার কাজ
মানে উপর নির্ভর করে এই পুকুরটা এক রাত্রে 90খানা লরি দিয়ে ডাম্পার লরিতে ছাই ভর্তি করে পুকুরটা ভরাট করলো, এই জবাবটা কে দেবে? তাহলে কি আপনি বলতে চাইছেন মিউনিসিপ্যালিটি এর সঙ্গে পুরোপুরি জড়িত। এবং বল্লভবাবু ভদ্রলোক, কিন্তু তিনি যেহেতু উনি বলছেন যে আমাকে যদি বোর্ড অফ কাউন্সিল যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে আমি সই করতে বাধ্য। এই জন্য কারা কারা জড়িত আছে এই জায়গায় বোধহয় আছেন, এমএলএও জানেন, কাউন্সিলরও জানেন, এবং চেয়ারম্যান পল্লববাবুও জানেন, এবং আমার থেকে আরও উনি প্রমোটার বাবু আরও ভালো বলতে পারবেন কাদের সহযোগিতায় এত বড় একটা পুকুর ভরাট করে একটা G+4 বিল্ডিংয়ের পারমিশন পেলেন। এটা আমার থেকে তো উনি বলেন, ওনাকে তো নিশ্চয়ই থেকে তলানো হয় সবাইকে টাকা খাইয়ে দিয়ে। হ্যাঁ, কারণ উনি স্বইচ্ছায় 4 কিন্তু তারিখের পর নতুন সরকার এসছে, 4 তারিখের পর নতুন সরকার এসছে, হ্যাঁ। এবং এখানে নবনির্বাচিত বিধায়ক যিনি হয়েছেন তার কাছে কি আপনার কোনো আবেদন আছে এই ব্যাপারটা নিয়ে? না, আমি তার সঙ্গে এখনো পর্যন্ত দেখা করিনি। তার কাছে খবরটা পৌঁছেছে, আমি একজন রিপোর্টারের মাধ্যমে জানতে পারলাম। এই অঞ্চলে 22টা, আমারটা নিয়ে 23টা, এইটা উনি একটা রেকর্ড করেছেন, এবং এটা প্রশাসনিকভাবে তেইশটা মানে কি জিনিসটা কি? যে এই পুকুর ভরাট, তেইশটা পুকুর ভরাট হয়েছে? হ্যাঁ, আরে বাহ। 23টা পুকুর ভরাট করে বিল্ডিং হয়েছে, এবং এটা ওনার কাছে রেকর্ড হয়েছে। উনি বাইপাসে অফিস করেছেন, ওনার কাছে রেকর্ড হয়েছে, এবং উনি চাইছেন এটা প্রশাসনিকভাবে এইদিকে তাকান। এদিকে বলুন এই বর্তমানে যে 4 তারিখে যিনি এমএলএ নির্বাচিত হয়েছেন দেবাশিস ধর, ওনার কাছেও এই খবরটা রেকর্ড হয়েছে, এবং উনি বলছেন যে আমি এটা দেখছি প্রশাসনিকভাবে আমি কি করতে পারি। আপনি কি দেখা করেছিলেন এই না, আমি এখনো পর্যন্ত দেখা করতে যাইনি। এখন উনি কোন সময় থাকেন কোন সময় থাকেন না, আমি একা লোক, আমার তো সবসময় দেখা করা সম্ভব না। আপনার কি ইচ্ছা আছে যে এই নতুন সরকারে আসার পরে যে নিজে আমি চাইছি নতুন সরকার এসে যারা দায়িত্বে আছেন এই এলাকার এমএলএকে অনুরোধ করব উনি যেন নিজে সশরীরে এসে পর্যবেক্ষণ করে প্রয়োজনে ওনাকে সব রকমের কাগজপত্র দিয়ে আমি সহযোগিতা করতে রাজি আছি। কেন এইরকম একটা বেআইনি বিল্ডিং যদি না ভাঙা হয় তাহলে পরবর্তীকালে এই অঞ্চলে যে আরও বহু বিল্ডিং তৈরি হয়েছে, তাহলে এই প্রমোটার আরও অনেক কিছু করতে পারে। এবং আমি যেটা আরও ভয় পাচ্ছি যে বর্তমান প্রমোটারে এখন উনি আবার আস্তে আস্তে বিজেপির একটা লবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।